আপনি যখন ওখানে বন্দী ছিলেন, সেই সময়টা আপনার সাথে কেউ যোগাযোগ করতো কিনা? আপনি বলছেন আপনাকে সার্ভেইলেন্স এর মধ্যে রাখা হয়েছে। আপনি অ্যাক্টিভলি রোল প্লে করেছেন বিএনপিতে নীতি প্রণয়নের জায়গায়। ৩১ দফার সময়ও আপনি আপনার যা ভূমিকা আমরা শুনেছি, সেখানেও আপনি পদক্ষেপ রেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো যখন করছিলেন, তখন আপনার সাথে কেউ কথা বলেছিল কিনা? কেউ বাধা দিয়েছে কিনা? বা আপনি কি ধরনের ইন্টারেকশন ছিল বা ছিল কিনা আদৌ? আমি বাইরে সার্কিট ক্যামেরা লাগানো অবস্থায় আমি কোনো কথা বলতাম না, যেটা আমার রুমের ভিতরে অবস্থা কিন্তু ভালো। রুমের ভিতরে কোনো কিছু সার্ভেলেন্স নেই। বাইরে নিচে ড্রয়িং রুমে বা লনে ওখানে কিছু সার্কিট ক্যামেরা ছিল, অ্যাজ ইউজুয়াল যেটা থাকে বিভিন্ন গেস্ট হাউসে, রেস্ট হাউসে বা হোটেলে। তা আমি সাবধানতা অবলম্বন করতাম। যারা ভিজিটার্স যেত তাদের সাথে ফর্মাল কথাবার্তা বলতাম, বাট আমার রুমের মধ্যে আমার স্বাধীনতা ছিল। আমি গোপনীয়তা বজায় রেখে আমি কাজ করতে পারতাম রুমের মধ্যে। হ্যাঁ, ভারত সরকারের পক্ষ থেকে মেঘালয় প্রাদেশিক গভর্নমেন্টের আর কি, ওরা তো একটা অঙ্গরাজ্য, স্টেট গভর্নমেন্ট আলাদা। তাদের পক্ষ থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সময়ে খোঁজখবর নিতে আসতো। এটা তাদের রুটিন ওয়ার্ক প্রায় সময়। আর আমাকে তো আদালতে যেতেই হতো, সেই অবস্থাতে ছিল। এছাড়া তারা অন্য কোনোভাবে সার্ভেলেন্স রাখতো কিনা সেটা আমি বলতে পারবো না, তা আমার মনে হয়েছে রাখতো। আর সেটা আমাকে ইন্টারসেপ্ট ওখানে করতে হবে কেন? বাংলাদেশে যারা কাজ করতেন আমাদের লিডাররা, তাদেরকে কি এখান থেকেই এগুলো ইন্টারসেপ্ট করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব, এত কষ্ট তো করতে হয় না। এবং তারা এই যে আড়ি পাতার যন্ত্র থেকে শুরু করে কত সেটা এখানেও আড়ি পাতা হয়েছে, এটা আমরা অনেক শুনেছি। তো সেই গভর্নমেন্ট তো সেই দিকে অনেক বেশি অবৈধ ইনভেস্টমেন্ট করেছে, প্যাগাসাস ট্যাগাসাস সহ অনেক যন্ত্রপাতি নিয়ে এসছে ইসরায়েল থেকে। আরেকটি বিষয় যেটা অনেকে এখন বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখছেন অনেকেই এই ধরনের কথা বলছে যে আপনি ভারতে এতদিন ছিলেন, আপনাকে রয়েট ট্রেনিং দেওয়া হয়েছে। আপনি যদি কিছু বলতে চান যে কেন এই ধরনের মন্তব্য আসছে এবং আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে এখন একটা প্রচলন বলবো না, চলন হয়ে গিয়েছে যে যে কাউকে এখন পছন্দ হয় না তাকে একটা দেশের এজেন্ট বানিয়ে দেয় বা তাকে সরকারের দালাল বানিয়ে দেয়, এই জাতীয় কিছু কিছু বক্তব্য আসছে। আপনাকে বুঝতে হবে এই যে কারা করছে। যদি আমরা এগুলো খোঁজখবর নেই এবং একটু অ্যানালাইসিস করে দেখা যায়, যখনই আমরা নির্বাচনের কথা বলবো, গণতন্ত্রের কথা বলবো, দেশের পক্ষে কথা বলবো, কার বিরুদ্ধে যায়? যারা নির্বাচন চায় না, যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, অথবা অনির্বাচিত অবস্থায় একটা সিচুয়েশনে অনিশ্চিত অবস্থায় ফায়দা লুটতে চায়, তাদের এগুলো তারা মনে করে আমরা তাদের জন্য একটা অন্তরায়। তখন তারা আমাদেরকে পার্সোনালি অ্যাটাক করে, সাইবার অ্যাটাক করে। এটা কি সাইবার অ্যাটাক বলে নাকি আমি জানি না, অনেকে বলে যে এটার নাম সাইবার অ্যাটাক। তো যাই হোক, কারা করছে সেটা অ্যানালাইসিস করে দেখলাম তারা হচ্ছে তাদেরই সঙ্গী সাথী, যারা চায় যে ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, অথবা একটা নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে, অথবা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে একটা বিপ্লবী সরকার টাইপ কিছু একটা আনার একটা পরিকল্পনা বা স্বপ্ন অনেকে দেখেছিল। তাদের পিছনে যারা কাজ করছে তারা এটা বলে। আর আমার ট্রেনিং নিতে হবে কেন? আমি তো ইচ্ছা করলে অনেককে ট্রেনিং দেওয়ার মতো ইনশাআল্লাহ আমার যোগ্যতা আছে। এগুলো জবাব আমি দিতে চাই না, কারণ মনীষীরা বলে যে মন্দ লোকের সমালোচনার জবাব দেওয়ার সময়টা যেন আমি ভালো কাজে ব্যয় করি। যদি আমি সমালোচনার জবাব দিতেই থাকি তাহলে আমি কাজ করার সময় পাবো না, আর যদি আমি কাজ করতে ব্যস্ত থাকি তাহলে আমি সমালোচনার জবাব কখন দেব? তো সুতরাং আমি জিনিসটাকে ওভাবে দেখি। কিন্তু আপনার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, এজন্য যে আপনি ৯টা বছর আপনি যেভাবে ওখানে বন্দী ছিলেন, স্বাভাবিক জীবনযাপন আপনি করতে পারেননি, আপনি গুমের শিকার হয়েছেন এবং ফিরে আসার পর এখন যখন আপনাকেই ভারতের দালাল বলা হয়, তখন আপনার কেমন লাগে? আপনার প্রতিক্রিয়াটা কেমন হয়? এটা আমি জানতে চাইছি। শুধু আমাকে বলছে না, আরো অনেকেই বলছে, আপনার দলের অনেকেই বলছে এবং দলের বাইরেও আরো অনেকের কথা আমরা শুনছি, কিন্তু তারা তো আপনার মতো করে ভারতে গিয়ে এরকম নিপীড়নের শিকার হয়নি। সেজন্য আমি ১৫-১৭ বছর নির্বাসনে ছিলাম, নির্যাতনে ছিলাম, কারাবাসে ছিলাম, আয়নাঘরে ছিলাম। আমাদেরকে আর কত পরীক্ষা দিতে হবে? গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে সারা জীবন
আমরা গণতন্ত্রের রাস্তায় অবিরত সংগ্রাম করেছি। আর কত পরীক্ষা দিতে হবে? কেউ কিছু ডাকলো কিনা সেটা এখন আর আমাকে আমার অনুভূতিতে আঘাত করে না, বুতা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার সিম্পল জবাব। আর আমরা এই সমস্ত প্রচার অপপ্রচারের মধ্য দিয়ে ভুলতে বসছি বাংলাদেশে আওয়ামী লীগের সীমাহীন নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, অপহরণের যে দুঃশাসন, সেই দিনগুলো আমরা ভুলে যেতে বসছি। একজন কমেন্ট লিখেছে যে সুসময় যেন দুঃসময়ের সমস্ত বেদনাকে দূরীভূত করছে। এটা হওয়া উচিত নয়। আমরা যে যাতনার মধ্যে দিয়ে গেছি এই জাতি, তাকে স্মরণ রেখে যাতে বাংলাদেশে কোনো দিন আর ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রের উৎপাদন না হয়, উৎপত্তি না হয়, সেরকম একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্যেই আমরা অনেক সংস্কার প্রস্তাব নিজেরা এনেছি অনেক আগে থেকে, এই সরকার দায়িত্ব নেওয়ার বহু আগে থেকে।